আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। জুলাই অভ্যুত্থানের স্মারক হিসেবে গণভবনকে জাদুঘর করতে বিশেষজ্ঞ কমিটি হচ্ছে। মন্দির মাজারে হামলা সমর্থনযোগ্য নয় বললেন উপদেষ্টারা। শিল্প খাতে অস্থিরতা শিগগিরই দূর হবে বলে অর্থ উপদেষ্টার আশা। রাজনৈতিক দলগুলোর সহযোগিতার দাবি। ন্যায্য দাবি সত্ত্বেও গত বছরের শ্রমিক আন্দোলনে গুলি চালানো হয় বলছে গণতদন্ত কমিটি। শিল্প পুলিশকে লাঠিয়াল হিসেবে ব্যবহারের অভিযোগ। ফেডারেশনগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে কঠোর অবস্থানে সরকার। নতুন করে দুর্নীতির সুযোগ নেই বললেন উপদেষ্টা। এবং চ্যানেল আই এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সাথে মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা শিক্ষা গবেষণায় নতুন মাত্রা যোগ করবে আশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর নির্মাণে বিশেষজ্ঞদের নিয়ে রোববার কমিটি গঠন করবে অন্তর্বর্তী সরকার। গণভবন পরিদর্শন শেষে অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা জানিয়েছেন জাদুঘর নির্মাণে আগামী সপ্তাহে কাজ শুরু হবে। তারা জানিয়েছেন মন্দির ও মাজার সহ বিভিন্ন স্থানে ভাঙচুর এবং শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক পদত্যাগের বিষয় কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। রোকসানা আমিনের রিপোর্ট। ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতি এবং ১৬ বছরের গুম ও খুনের স্মৃতি সংরক্ষণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায়। সে লক্ষ্যে শনিবার সকালে গণভবন পরিদর্শন করেন সরকারের ৩ উপদেষ্টা। পরে এ নিয়ে বৈঠক শেষে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর নিয়ে বিস্তারিত তুলে ধরেন তারা। যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের স্মৃতি এবং এই ফ্যাসিবাদী যে শাসন, এই শাসনের সময়কার যেই জনগণের উপর যে অত্যাচার, নিপীড়ন, গুম, খুনের যেই স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আজকে আমরা সেই উদ্দেশ্যেই প্রাথমিক ভিজিট করতে এসেছি। এখানে যারা দায়িত্বরত আছেন গণপূর্ত এবং স্থাপত্য বিভাগের দায়িত্বশীল তাদের সাথে কথা বলেছি, তাদের থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং আমাদের আকাঙ্ক্ষাগুলো বলেছি যে আমরা কিভাবে দেখতে চাই এবং একটি ফর্মাল কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হয়তো আগামীকালের মধ্যেই কমিটিটি হয়ে যাবে এবং কমিটি হলে এটি হয়তো নেক্সট সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করব এবং বলা হয়েছে যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা এটি উদ্বোধন করতে পারি, সেই জন্য খুব দ্রুত গতিতে কাজ সম্পাদন করার জন্য। সম্প্রতি মন্দির ও মাজার সহ বিভিন্ন স্থানে হামলা ভাঙচুরের ঘটনার নিন্দা জানান উপদেষ্টারা। আমরা এই ব্যাপারে খুব সিরিয়াসলি দেখছি। আমরা এই ধরনের ঘটনা যেন না ঘটে সেটার জন্য উদ্যোগ নিচ্ছি এবং বারে বারেই আমরা এই ব্যাপারে আমাদের নিজেদের পক্ষ থেকে যত দূর এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডিপ্লয় করে কাজ করা যায় সেটা চেষ্টা করছি। আমরা এটা একেবারেই গ্রহণযোগ্য না, এটা বারে বারে বলেছি। আমরা এর বিরুদ্ধে প্রথম দিন থেকে এটা অবস্থান নিয়েছি। আমরা বারে বারে বলেছি আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে, আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা এনশিওর করব। উপদেষ্টারা জানিয়েছেন আর্থিক সহায়তা সহ চলতি মাসেই জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের নিয়ে বড় পরিসরে স্মরণ সভার আয়োজন করতে যাচ্ছে সরকার। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে হাসপাতালটি বিশেষায়িত ওয়ার্ড ঘুরে দেখেন তিনি। রোগীর পাশাপাশি স্বজন ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা। পরে আইসিইউতে চিকিৎসাধীন মাথায় গুলি লাগা 4 শিক্ষার্থীর চিকিৎসার খোঁজ নেন ডক্টর ইউনূস। হাসপাতালের পরিচালক আহতদের বর্তমান অবস্থা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। সে সময় হাসপাতালটিতে ভর্তি সবার সুচিকিৎসার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
শিল্প খাতের অস্থিরতা শিগগিরই ঠিক হয়ে যাবে বলে আশাবাদী অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ইনস্টিটিউট অফ গভর্নেন্স ম্যানেজমেন্ট BIGM এর বোর্ড মিটিং শেষে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো এক্ষেত্রে সহায়তা করছে। সরকারও মালিক এবং শ্রমিকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আবার সহযোগিতায় শিল্প খাতে শ্রমিক অসন্তোষ কেটে যাবে। নিত্য পণ্যের বাজারে শুল্ক ছাড়ের প্রভাব পড়ছে না কেন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সুফল পেতে কিছুটা সময় লাগবে। বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর অবস্থানে বলেও জানান ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। ওদের সাথে কথাবার্তা, শ্রমিকদের মালিকদের সাথে কথাবার্তা হচ্ছে, চলছে, এবং এখানে কিন্তু অন্যরকম রাজনৈতিক দলও কিন্তু ওরা সহযোগিতা করছে। আপনাদের ইন্ধন দিচ্ছে, এদের আমার সহযোগিতা করছে। ইন্ধন যারা দিচ্ছে তাদের ব্যাপারে তো সহযোগিতা করছে, এবং এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা অ্যাকসেপ্ট নিতে পারবে না, আর্মি দিতেও পারবেন। এটা নিয়ে যথেষ্ট উন্নয়ন হয়েছে। আর আমি কমার্স মিনিস্টার ট্রেড বডির সাথে আলাপ করছি, কালকে তো আবার একটা করবো। ওদেরকে বলা হয়েছে, সবাই আসছে, বর্গ যারা সাপ্তাহে তারাও আসছে, তাদেরকে যথেষ্ট কি বলবো মেসেজ দেওয়া হয়েছে। গত বছর মজুরি আন্দোলনে শ্রমিক নিহতের ঘটনায় গঠিত গণতদন্ত কমিটি বলেছে, শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলনে গুলি করা হয়েছে, এমনকি ঘুমন্ত অবস্থায় শ্রমিককে গুলি করে হত্যা হয়েছে। এরপরও উল্টো মামলা হয়েছে শ্রমিকদের বিরুদ্ধেই। শিল্প পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে অভিযোগ করে পুলিশের এই ইউনিট বাতিলের দাবি জানিয়েছেন গণতদন্ত কমিটি। নাজিব বেগের রিপোর্ট। গত বছর অক্টোবর ও নভেম্বরে মজুরি আন্দোলনে শ্রমিক হতাহতের ঘটনা নিয়ে গণতদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করে বলা হয়, শ্রম আইনে মালিকপক্ষকে সুরক্ষা দেওয়া হয়েছে। ঘুমন্ত শ্রমিককে গুলি করা নিয়ে প্রশ্ন তোলেন তারা। মালিক পক্ষকে কত রকমভাবে আসলে প্রোটেকশন দেওয়া সম্ভব, সেটি একটা আইনের চরিত্র দেখলেই হচ্ছে আপনারা বুঝতে পারবেন, যেটা আমাদের শ্রম আইন 2006-এর মধ্যে আছে, এখনো পর্যন্ত ওভাবেই আছে। একজন কিন্তু ঘুমন্ত অবস্থায় গুলি করে মারা হয়েছে। তিনি কোন আন্দোলন করছিলেন ঘুমের মধ্যে? একটা রাষ্ট্র এটা তো জবাব দিতে হবে, আপনার গুলি, আপনার পোশাক, আপনার সবকিছু আমাদের টাকায় চলে। আপনি ঘুমন্ত অবস্থায় শ্রমিকটি আসলে কোন আন্দোলন করছিলেন যে তাকে গুলি করে মারলেন? এতটা ট্রিগার হ্যাপি পুলিশ তো আসলে ইতিপূর্বে কখনোই ছিল না। জাস্ট মনে হইল ট্রিগার টিপলাম আর মেরে ফেললাম, সে তার পরিচয় শ্রমিক বলে। গণতদন্ত কমিটি জানিয়েছে, এসব ঘটনায় BGM এর সাথে যোগাযোগ করেও সদুত্তর পাওয়া যায়নি। শিল্প পুলিশের ভূমিকার কঠোর সমালোচনা করেছে কমিটি। কার্যত শিল্প পুলিশের ভূমিকাটা হচ্ছে শ্রমিকদের দমন করা। মানে এরকম কোনো উদাহরণ নাই যে শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, শ্রমিকদের মজুরি ঠিকমতো দেওয়া হচ্ছে না, শ্রমিকদের কারখানার ভিতরে কারখানার বাইরে নানা রকমভাবে হয়রানি করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, শিল্প পুলিশ সেক্ষেত্রে কোনো ব্যবস্থা নিয়েছে, এরকম কোনো উদাহরণ নাই। শিল্প পুলিশ বরঞ্চ দেখা যায় যে তারা যখন অন্যায়ের প্রতিবাদ করতে যাচ্ছে শ্রমিকরা, কিংবা তাদের দাবি দেওয়ার কথা জানাতে যাচ্ছে, তখন তাদের উপরে হামলা করার জন্য একদিকে সন্ত্রাসী বাহিনী মালিকদের, অন্যদিকে হচ্ছে শিল্প পুলিশ। বর্তমানেও বিভিন্ন বাহিনী দিয়ে শ্রমিক নির্যাতনের অভিযোগ করেছে গণতদন্ত কমিটি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। চ্যানেল আই এর সাথে একান্ত সাক্ষাৎকারে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, সবগুলো ফেডারেশনকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে কঠোর অবস্থানে সরকার। তিনি বলেন, নতুন করে দুর্নীতিতে জড়িয়ে পড়ার সুযোগ নেই, সবখানেই ফেরানো হচ্ছে স্বচ্ছতা। ইমেজ সংকট কাটাতে মাঠের সাফল্যের পাশাপাশি সংগঠনগুলোকে দুর্নীতিমুক্ত করা হবে বলেছেন ক্রীড়া উপদেষ্টা। রিপোর্ট করছেন আরিফ চৌধুরী। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে সর্বকনিষ্ঠ সদস্য আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দেশের ক্রীড়াঙ্গনের দায়িত্ব তার কাঁধে। আর 10 জন তরুণের মতো শিক্ষা জীবনে তারও ছিল ক্রিকেট ফুটবলে দারুণ আগ্রহ। এখন পুরো দেশের সব ধরনের ক্রীড়া নিয়েই ভাবতে হচ্ছে তাকে। নতুন সরকার দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স ঘোষণা করার আওতায় অন্য সব বিভাগের সাথে ক্রীড়াঙ্গনও রয়েছে। কিভাবে সেখানে কাজ করা হচ্ছে, কি হবে নতুন দিক নির্দেশনা, সেসব নিয়ে জানালেন আসিফ মাহমুদ। বাংলাদেশের প্রতিটা সেক্টরের মতোই ক্রীড়াঙ্গনটাও কলুষিত এবং দুর্নীতিতে জর্জরিত ছিল, এবং এখানে এক ধরনের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে।
প্রতিটা ফেডারেশনেই কিছু কিছু ফেডারেশনে আমি দেখলাম যে প্রায় 38 বছর 40 বছর ধরে একজন সভাপতি হিসেবে বসে আছে। জেলায় 8 বছর 10 বছর ধরে কোনো টুর্নামেন্ট হচ্ছে না, এবং আমাদের বিভাগীয় জেলা এবং উপজেলা ক্রীড়া পরিষদগুলো সক্রিয় ছিল না, এবং রাজনৈতিক ব্যক্তিদের আধিক্যের কারণে সেই ক্রীড়া পরিষদগুলো অনেকটা পলিটিক্যাল পার্টি অফিসে পরিণত হয়েছিল। তো এই সমস্যাগুলোর সমাধানে আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি। সারা দেশের সবগুলো ক্রীড়া পরিষদ ভেঙে দেওয়া হয়েছে ইতিমধ্যে, এবং সেটা আবার রিস্ট্রাকচার করার জন্য আমরা একটা রূপরেখা দিয়েছি। সেই রূপরেখার ভিত্তিতে সবগুলো ক্রীড়া পরিষদ আবার পুনর্গঠন করা হবে, এবং তারা যাতে সক্রিয়ভাবে কাজ করে তাদেরকে সেই জায়গা থেকে জবাবদিহিতার আওতায় আনা হবে। ক্রিকেট আঙ্গনের রদবদল দৃশ্যমান, ফুটবলে তা কিছুটা কঠিন। রয়েছে গঠনতান্ত্রিক বাধ্যবাধকতা। তবে নতুন সরকারের সংস্কার প্রকল্পে অন্য ফেডারেশনগুলোতে সব ধরনের জটিলতা দূর হবে বলে মনে করেন ক্রীড়া উপদেষ্টা। ক্রীড়াঙ্গনে একটা বড় সমস্যা ছিল, কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না। এই অ্যাকাউন্টেবিলিটি ফিরিয়ে আনা হবে যাতে করে সবাই তার কাজের জন্য জবাবদিহির আওতায় থাকে। একই সাথে ফেডারেশনগুলোতে পরিবর্তন আনার জন্য ইতিমধ্যেই বিসিবিতে পরিবর্তন শুরু হয়েছে, আপনারা দেখেছেন। এর বাইরেও বাকি ফেডারেশনগুলোতে পরিবর্তন আনার জন্য আমরা এনএসসি থেকে একটা সার্চ কমিটি করেছি। সেই সার্চ কমিটি ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে, এবং তার ভিত্তিতে প্রত্যেকটি ফেডারেশনেই যেখানে ইতিবাচক পরিবর্তন প্রয়োজন এবং আমাদের ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে নেতৃস্থানীয় পর্যায়ে এনে সেই ফেডারেশনগুলোকে রান করার ব্যাপারে সেই সার্চ কমিটি একটা প্রস্তাবনা দিবে। তার ভিত্তিতে সরকারের পক্ষ থেকে আমরা ব্যবস্থা নেব। নারী টি-20 বিশ্বকাপের ভেন্যু বাংলাদেশ থেকে সরে গেলেও সে আসরে নারী ক্রিকেট দল পারফরম্যান্সের উজ্জ্বলতা দিয়ে ইমেজ ফেরাবে বলে আশা যুব ও ক্রীড়া উপদেষ্টার। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ক্রীড়া বিষয়ে সম্পূর্ণ সাক্ষাৎকারটি আজ রাত 10:30টায় দেখবেন চ্যানেল আইয়ে। রোগীদের সেবায় নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়া ডাক্তার মোহাম্মদ ইব্রাহিমের জীবনাচরণ অনুসরণ করতে পারলে দেশের চিকিৎসা সেবা অনেক দূর এগিয়ে যাবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। জাতীয় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইব্রাহিমের 35তম মৃত্যুবার্ষিকী ও ডায়াবেটিস সেবা দিবস উপলক্ষে আয়োজনে বক্তারা কিংবদন্তি এই চিকিৎসককে নিয়ে স্মৃতিচারণ করেন। লায়লা নসনের রিপোর্ট। দেশের চিকিৎসা সেবার অন্যতম পথিকৃৎ জাতীয় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুবার্ষিকী ও ডায়াবেটিস সেবা দিবস ঘিরে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। বারডেম জেনারেল হাসপাতালের অডিটোরিয়ামে প্রতিষ্ঠাতাকে নিয়ে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির স্মরণ সভা। হাসপাতাল বা সমিতির সম্পর্কে জানতে হলে স্মরণ সভায় জাতীয় এই অধ্যাপককে নিয়ে স্মৃতিচারণ করেন তার সহযোদ্ধারা। উনি জীবনের শেষ দিন পর্যন্ত কন্টেম্পোরারি ছিলেন, যেটা আমরাও পারবো না, যে নতুন জিনিস পড়ে সেটাকে অ্যাডাপ্ট করতে পারতাম। সেটা হলো ডক্টর ইব্রাহিম মিশনারি এবং ভিশনারি, এটাই তাকে অমর করে রেখেছেন। যে কারণ মানুষ মিশনারি হয়, ভিশনারি হয়, যে দুটা একত্রে সংমিশ্রণ খুবই পৃথিবীতে বিরল। সেই বিরল লোকের একজন। যারা একবার তার সংস্পর্শে এসেছেন, আমার মনে হয় এটা চুম্বকের মতো একটা আকর্ষণ, সেই আকর্ষণ থেকে কেউ দূরে থাকতে পারেননি। যারা ডাক্তার, যারা নার্স, যারা হসপিটালে কাজ করেছেন, তারা তো প্রতিনিয়ত তাকে দেখেছেন। যারা রোগী হিসাবে এসেছেন, একবার এসেছেন, তারা তার এখান থেকে আর কোথাও যাননি। ডায়াবেটিক রোগীদের সেবা দিতে গিয়ে যে অনন্য সাধারণ দৃষ্টান্ত স্থাপন করে গেছেন ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম, তা অনুসরণ করে আগামী দিনগুলোতে চিকিৎসকদের কাজ করে যাওয়ার আহ্বান জানান বক্তারা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় সময় বাস্তবতায় শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে চ্যানেল আই এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সাথে সমঝোতা স্মারক সই করেছে মালয়েশিয়ার লিমকং উইং ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি। এমন উদ্যোগে দুদেশের সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি শিক্ষা গবেষণায় নতুন মাত্রা যোগ করবে আশা করছেন সংশ্লিষ্টরা। আলিম আল রাজির রিপোর্ট। একবিংশ শতাব্দীর বিজ্ঞানের অগ্রযাত্রা আর হালামলের চতুর্থ শিল্প বিপ্লব। বিশ্বায়নের এই যুগের চাহিদা তাই বিশ্বমানের কর্মী ও নাগরিক। এমন বাস্তবতায় বিকল্প নেই অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার পারস্পরিক বিনিময়। এগিয়ে চলার প্রত্যয়ে এবার চ্যানেল আই এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সঙ্গে
সমঝোতা স্মারক সই করেছে মালয়েশিয়ার স্বনামধন্য বিশ্ববিদ্যালয় লিমকক উইং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান ও চ্যানেল আই-এর পরিচালক বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। দেয়া হয় উষ্ণ অভ্যর্থনা। পরে বিশ্ববিদ্যালয়টির নানান কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় শেষে সমঝোতা স্মারক সই। আশা করি এই সিগনেটারির মধ্য দিয়ে বাংলাদেশে এই বিশ্ববিদ্যালয়ের ইমেজ আরও বাড়বে, সেই সাথে বাংলাদেশি স্টুডেন্ট অনেক বেনিফিটেড হবে। আমি প্রত্যাশা করি চ্যানেল আইয়ের মাধ্যমে মালয়েশিয়ার সাথে এই সম্পর্কের আরও উন্নয়ন ঘটুক। We are very proud as Lim University has been 35 years in Malaysia, in Africa, in Cambodia, in Nepal, Sri Lanka, and also many parts of the world, including the UK. So we are very happy today. Channel I want to be part of this transformation, and I hope Channel I and wish Channel I could be a big partner in this to transform Bangladesh nation. Today's signing of MOU, which embark a new journey for both of us. We also believe that Channel I, the managing director, Mr. Mukti, also the founder of the Nature Foundation of Bangladesh, and is going a lot of initiative. পারস্পরিক অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ে তাৎপর্যপূর্ণ অগ্রগতি সম্ভব বলে মন্তব্য করেছেন ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান ও চ্যানেল আই-এর পরিচালক বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বাধা ধরা যেই আমরা যে নানা ধরনের শিক্ষা দিয়ে থাকি তার বাইরে গিয়ে এখানে কিন্তু নানা ধরনের নানা বিষয় নিয়ে কিন্তু এই ক্রিয়েটিভ টেকনোলজির যে শিক্ষাটা এখানে হচ্ছে, গতানুগতিক শিক্ষার বাইরে কিন্তু যেতে হবে আমাদের। সেই জায়গাটায় আমি বলবো যে মালয়েশিয়ার এই ইউনিভার্সিটি কিন্তু একটা বিশাল যুগান্তকারী একটা কাজ করছে গত 43 বছর যাবৎ, এবং আমি মনে করি যে আমরা যদি এর সাথে এক হতে পারি এবং এই ধরনের ইউনিভার্সিটির সাহায্যে আমরা যদি বাংলাদেশে নানা ধরনের কর্মকাণ্ড করতে পারি, তাহলে কিন্তু ওইটা আমাদের ইয়াং জেনারেশনের জন্য একটা বিশাল উপকার হবে। সেটা কিন্তু একটা আমি বলবো একটা খুবই ফলপ্রসূ একটা ইম্প্যাক্ট তৈরি করবে বাংলাদেশে যারা ইয়াং জেনারেশন আছে তাদের জন্য। এবং এই কাজটি কিন্তু করার জন্য আমরা একটা MOU সাইন করেছি, এবং সেটার মাধ্যমে চ্যানেল আই এবং আমরা এই কাজটিকে এগিয়ে নিয়ে যেতে চাই একসাথে, বাংলাদেশের এই তরুণ সমাজকে যাতে আমরা ভালোভাবে একটা অ্যাড্রেস করতে পারি এই ধরনের একটি শিক্ষা ব্যবস্থা দিয়ে। এমন উদ্যোগে শিক্ষা ও সম্প্রচার সাংবাদিকতা খাতে সমৃদ্ধি ও গতিশীলতা আসবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। আলিমাল রাজি, চ্যানেল আই, মালয়েশিয়া। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। বিরতির পর আরও যা থাকছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। ভোর 5:30টার দিকে সেতুর 13 নম্বর পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানি জানান, ভোরে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস বাসকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে বাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই 3 বাস যাত্রী নিহত হন। আহতদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ। অবিলম্বে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ন্যূনতম 35 করার দাবিতে রাজধানীর শাহবাগে সমাবেশ হয়েছে। সকালে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশে বক্তারা বলেন, বৈষম্যমুক্ত দেশ গড়তে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। আন্দোলনকে কেউ অস্থিতিশীল করতে চাইলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। অন্তর্বর্তী সরকার দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা করেন তারা। বৈষম্যহীন রাষ্ট্র পরিকল্পনা করি, তাই 12 বছরের একটা বৈষম্যকে অনতি বিলম্বে দূর করার জন্য আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। আমাদের এই দাবি বাস্তবায়ন না পর্যন্ত আজকে আর আমরা ঘরে ফিরবো না, আমরা কেউ আর ঘরে ফিরবো না।
গাজার দেইর এল বালাহ একটি অস্থায়ী হাসপাতালে ইসরায়েলের বিমান হামলায় ৩০ জন নিহত হয়েছেন। একটি স্কুলে অস্থায়ী হাসপাতালটি গড়ে তোলা হয়েছিল। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, হাসপাতালটি লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ৩টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। গত বছর ৭ই অক্টোবর থেকে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ৪০,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। মেহেরপুর জেলায় এবার তীব্র গরম ও অতি বর্ষণের কবলে পড়েছে মরিচ চাষ। বৃষ্টির পর গরমের কারণে পচা রোগে মরিচ গাছ শুকিয়ে যাচ্ছে। বাজারে মরিচের দাম ভালো পেলেও ফলন ভালো না হয় হতাশ চাষিরা। লোকসানের আশঙ্কা করছেন তারা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফার রিপোর্ট। লাভজনক চাষ হিসেবে মেহেরপুরের চাষিদের কাছে জনপ্রিয় মরিচ চাষ। চলতি বছর অতিবৃষ্টি ও গরমের কারণে কপাল পুড়েছে মরিচ চাষিদের। জমি থেকে মরিচ তুলে বাজারজাত করার এই মুহূর্তে বিরূপ আবহাওয়ায় মরিচ গাছে দেখা দিয়েছে পচা রোগ। শুকিয়ে মরে যাচ্ছে মরিচ গাছ। ওষুধ স্প্রে করেও কাজ হচ্ছে না। অনেক রোদের তাপমাত্রা বেশি, আবহাওয়া গরম থাকার কারণে, আর পরে যে বৃষ্টিপাত হয়েছে কয়েকদিন ধরে, এই জন্য ঝালে কুকড়া পড়ে গেছে। এখন আমাদের মরিচে ধরছে না ভালো, বুঝলেন। এই গাছ তো এরকম, গাছের জন্য আমাদের এখনো মরবিকে বাজারে ঠিক পাচ্ছিনি, বুঝলেন। বিষের কারণে এই কুকড়া পড়ে যাচ্ছি। গাছ টিকিয়ে রাখতে জৈব সার ব্যবহার সহ চাষিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। যদি পাতা কোঁকড়ান যেটা হলো ভাইরাস, সেটা সাদা মাছির আক্রমণ এটা হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট যে অ্যাডমায়ার বা সেস ওমাইট ইত্যাদি ধরনের যে কীটনাশক আছে সেগুলো স্প্রে করার চাষিদের পরামর্শ দিচ্ছি এবং সুষম মাত্রায় সার প্রয়োগ করার পরামর্শ দিচ্ছি, সঠিক সময় আগাছা দমন করার পরামর্শ দিচ্ছি। এই জন্য আমাদের উপজেলা কৃষি অফিসার সহ অন্যান্য কর্মকর্তা, বিষয় কৃষি কর্মকর্তা সবাইকে নির্দেশনা দেওয়া আছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবার মরিচের আবাদ হয়েছে প্রায় ৪,৫৩৫ হেক্টর জমিতে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এবার দেখবেন প্রকৃতি সংবাদ। পানি কমার সাথে সাথে সিরাজগঞ্জে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। নদীগর্ভে বিলীন হচ্ছে বসত ভিটা সহ ফসলি জমি ও শত শত স্থাপনা। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ফেরদৌস রবিনের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। প্রতি বর্ষায় তীব্র ভাঙনের কবলে পড়ে যমুনা নদী তীরবর্তী বিস্তীর্ণ জনপদ। গত 2 সপ্তাহে প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে ভাটপিয়ারি এলাকার ফসলি জমি, বসতবাড়ি ও স্থাপনা। এছাড়া ভাঙন ঝুঁকিতে সোনগাছা, গুপিরপাড়া, শিমলা সহ আশপাশের বেশ কয়েকটি গ্রাম। আমরা গরিব দুঃখী মানুষ, এগুলো বাইরে যায়। আমরা থাই কোন জায়গায় নদীর মাঝখানে ছিলাম, নদীর মাঝখান থেকে ভাঙতে ভাটপিয়ারি এসে রয়েছি আমরা। রাখার পরে এখনো মাটি কাটতে আইছে তারা, কাটার পরে এখনো ভাঙায় এখন তো ভাঙতে আইছে। তাদের অবহেলার কারণে, পানি রক্ষা না করার কারণে সিমলা টু মনোগঞ্জে আপনার হলো মনোগঞ্জে হাট বড়, অর্থাৎ এ পর্যন্ত মনোগঞ্জে নদী মনোগঞ্জে আপনার 1 মাসের ভিতরেই মনোগঞ্জে হাজার হাজার বিঘা জমি, ফসলি জমি নষ্ট হয়ে গেছে। মনে করেন পরিস্থিতির উন্নয়নে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আপনারা এসে সহযোগিতা দেখুন, আমাদেরকে স্থায়ী বাঁধটা দিয়ে দিন, আমরা যাতে সুখে শান্তিতে থাকতে পারি। পর্যায় পরিমাণ শেষ হয়েছে, অনেক শেষ হয়েছে, অর্ধেক চলে গেছে গা। কাজে ইউনিয়নটাও ঠিক থাকতো। এখন যদি আর কিছুদিন ভাঙে তাহলে এইভাবে ইউনিয়নটাও শেষ হয়ে যাবে। 2-3 বিঘা জমিটা একবারে ডেবে চলে গেল। এই যমুনা এমন চোট, বাড়লেও ভাঙে, কমলেও ভাঙে, আবার দাবারও ভাঙে। নদীর গতিপথ পরিবর্তনের কারণে এই ভাঙন দেখা দিয়েছে বলছে পানি উন্নয়ন বোর্ড। আতঙ্কিত হওয়ার কোনো সময় নাই এখানে। আমরা ওই জায়গাটা অবজারভেশনে রাখতেছি। যদি আমাদের স্থায়ী বাঁধ যেটা আছে, এই বাঁধ যদি ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে, আমরা সঙ্গে সঙ্গে এখানে অ্যাকশনে যাবে এবং কাজ বাস্তবায়ন করব। ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এখন দেখবেন খেলার খবর।